নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে মনোজ বসুর ফণিমুকুট রাজা গল্পটি। আদিবাসী মুন্ডাদের পল্লী রাঁচির অনতি দূরে ফণিমুকুট রাজারা তথায় রাজত্ব করতেন। মুকুটে পেঁচানো সাপের মূর্তি, প্রকাণ্ড ফণা, ফণার চূড়ায় মানুষের মুখ, এই থেকে ফণিমুকুট নাম। রাজ্য এখন লোপ পেয়ে গেছে শুনতে পাই। নাগরাজের ছেলে পুণ্ডরিক রাজার ইচ্ছে ছেলেকে শাস্ত্র পড়িয়ে দিগ্গজ পণ্ডিত করে তুলবেন, কিন্তু সাপ দেখলেই লোকে পালায়। সাপকে কে আর শাস্ত্র পড়াতে যাবে? ভেবে চিনতে ছেলেকে বললেন, মানুষের মূর্তি নিয়ে এনে তুই কাশি চলে যা, শাস্ত্রপাঠ শেষ করে ঘরে ফিরে আসবি। তাই হলো। পুণ্ডরিক আর সাপ নন, সুঠাম সুন্দর এক রাজপুত্র। খুব নামকরা এক পণ্ডিত ছিলেন কাশীতে। দেশ বিদেশের অনেক ছেলে তার কাছে শাস্ত্র পড়ত। পুণ্ডরিক চলে গেলেন তার কাছে। মেধাবী ছেলে পুণ্ডরিক, যেমন চেহারা তেমনই স্বভাব চরিত্র। পণ্ডিত তাকে চোখে চোখে রাখেন। পণ্ডিতই শুধু নন, তাঁর স্ত্রী, তার মেয়ে মণিমালা। পুণ্ডরিক একেবারেই বাড়ির ছেলে হয়ে উঠেছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, পড়াশোনা শেষ। পুণ্ডরিক দেশে ফিরে যাবেন এবার। নাগরাজাও ছেলেকে তাই বলে দিয়েছিলেন। পণ্ডিতেরা বাড়িসুদ্ধ সবাই মনমরা। পুণ্ডরিক চলে গেলে ঘরবাড়ি বুঝি অন্ধকার হয়ে যাবে। পণ্ডিত পুণ্ডরিককে কাছে ডাকলেন। শোনো, আমার যত কিছু বিদ্যা তোমায় দান করেছি, কিন্তু গুরুদক্ষিণা পেলাম কই? পুণ্ডরিক বললে, আদেশ করুন। পণ্ডিত বললেন, বুড়ো হয়ে গেছি, কোন দিন চোখ বুঝব? অনেক যত্নে চতুষ্পাটি গড়ে তুলেছি। চতুষ্পাটি উঠে যাবে আমার মৃত্যুর সঙ্গে। তুমি এই চতুষ্পাটির ভার নাও, অধ্যাপনা করো, এই আমার গুরুদক্ষিণা। নিশ্চিন্তে তাহলে মরতে পারবো। আর পণ্ডিতের স্ত্রী বললেন, মেয়েটার ভারও তুমি নাও বাবা, মণিমালাকে বিয়ে করো। রূপে গুণে মণিমালা অতুলনীয়া। পুণ্ডরিকের মনে মনে সেই ইচ্ছে। তবে আর কি, বাধা কিসের? বিয়ে হয়ে গেল। বাড়ি ফেরা মুলতবি। শিষ্য ছিল পুণ্ডরিক, জামাই হলো এখন চতুষ্পাটির অধ্যাপক। সাপ হয়েও পুণ্ডরিক পুরোপুরি মানুষ এখন। সাপের কয়েকটি লক্ষণ রয়ে গেছে শুধু। মণিমালা রাত্রিবেলা পুণ্ডরিকের সঙ্গে বিছানায় আছে। পুণ্ডরিকের গায়ে হাত পড়তে সে শিউরে উঠল। এ কি, এত ঠান্ডা কেন তোমার গা? অসুখ বিসুখ কিছু হয়েছে? পুণ্ডরিক উড়িয়ে দেয় একেবারে। দূর, ঠান্ডা কোথায় দেখলে? হাতই ঠান্ডা তোমার। কথা বলছে, মুখ থেকে ভকভক করে দুর্গন্ধ বেরোয়। চমকে মণিমালা বলে, বিশ্রী একটা গন্ধ তোমার মুখে। হতে পারে। বেকায়দায় পড়ে খানিকটা পুণ্ডরিক স্বীকার করে নেয়। বলে, সকাল সন্ধে দুবার করে আমার মুখ ধোয়ার অভ্যেস। নানান ঝঞ্ঝাটে সন্ধেবেলায় মুখ ধোয়া আজ আর হয়ে ওঠেনি। কৈফিয়ত মণিমালার মনে ধরে না, কিন্তু মুখে কিছু সে বলল না, উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে রইল। সকালবেলা বাপকে গিয়ে বলে, তোমার জামাইয়ের কি একটা সাংঘাতিক অসুখ, পেটের ভেতরের নাড়িভুড়ি পচে গিয়েছে মনে হয়। একবার কাছে এসে কথা বলিয়ে দেখো, টের পাবে। জিনিসটা পণ্ডিত আর উচ্চবাচ্য করলেন না। দেখে শুনে পছন্দ করে জামাই করেছেন। জামাইয়ের মুখে উৎকট গন্ধ, চাউর হয়ে না যায়। লোকে বোকা বলবে আমাদের, শত্রু হাসবে। সেই সময়টা ভাগ্যক্রমে প্রতাপগড়ে রাজবৈদ্য কাশীতে এসেছেন বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য। অত বড় বৈদ্য ভারতে আর নেই। পণ্ডিত মহাশয়ের সঙ্গে বহুকালের চেনা জানা। রাজবৈদ্য বড় খাতির করেন তাকে। পণ্ডিত রাজবৈদ্যের কাছে গিয়ে চুপি চুপি বললেন, আপনি নিজে একবার দেখে যান বৈদ্যমশাই, দেখে শুনে ওষুধপত্র দিন। ব্যাপারটা গোপন থাকবে, আপনি জানলেন আর আমি জানলাম, রোগীও অবশ্য জানবে, না জেনে উপায় কি। বৈদ্য এসেই আচমকা পুণ্ডরিককে বললেন,
হা করো দিকি। অনিচ্ছার সঙ্গে হা করতে হলো। বৈদ্য বিস্ময়ে তাকিয়ে রইলেন মুহূর্তকাল। মুখের কাছে মুখ এনে শুঁকলেন। ঘরের মানুষজন সরিয়ে দিলেন। রোগীকে কয়েকটা গোপন জিজ্ঞাসা আছে, আপনারা থাকলে হবে না। তারপর নির্জন হলে কাতর কণ্ঠে বৈদ্য শুধালে, তুমি কে? কে আবার? শাস্ত্র শিখতে এসেছিলাম, পাটন্তে এখন অধ্যাপনায় আছি। মানুষ তুমি কখনো নও। আমার কাছে ধাপ্পা দিতে এসো না। সাপ তুমি, নবরূপ নিয়ে আছো। সাপের সর্বলক্ষণ তোমার দেহে। চেরা জিভ, একেবারে দুখণ্ড। সাপ ছাড়া এ জিনিস হতে পারে না। চাপা ভৎসনা করে উঠলেন, সরল বিশ্বাসী নিরীহ পণ্ডিত মহাশয়কে তুমি বঞ্চনা করেছ। বৈদ্যের পায়ে পুণ্ডরিক আছাড় খেয়ে পড়ল। আমি চলে যাচ্ছি, কাউকে বলবেন না এসব। চলে যাওয়ার পর তখন বলতে পারেন। শিক্ষা সারা হলেই ঘরে ফিরে যাবার কথা। যাওয়া হয়নি বলে বাবা রেগে যাচ্ছেন। কাল সকালেই আমি চলে যাব। অধ্যাপক চলে যাচ্ছেন, ছাত্রেরা কত এসে বলল। পণ্ডিত মশাই নিজেও বললেন, পুণ্ডরিক অবিচল, যাবেই সে। মণিমালা জেদ ধরল, আমিও শ্বশুরবাড়ি যাব তবে। যেখানে স্বামী সেইখানে আমি। স্বামীহারা হয়ে থাকতে পারবো না। বাপ মাকে প্রণাম করে মণিমালা স্বামীর পিছু পিছু চলল। রাস্তাঘাট ছিল না তখনকার দিনে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই। পায়ে হেঁটে চলেছে দিনের পর দিন। মেয়ে লোক হলে কি হয়, মণিমালাও সমানে যাচ্ছে পুণ্ডরিকের পিছন ধরে। মনে কিন্তু ঘোরতর সন্দেহ, রাজবৈদ্যের পরীক্ষার সঙ্গে সঙ্গেই বাড়ির উপর টান ধরল কেন? রাজবৈদ্য আকারে ইঙ্গিতে কিছু বলে থাকতে পারেন। বারংবার মণিমালা প্রশ্ন করে, তুমি কে, তুমি কে? আর পুণ্ডরিকেরও জবাব, মানুষ আমি, আবার কে? এমনি করে রাঁচি অঞ্চলে এসে পড়ল। অনেক অনেক আগের কথা। এখনকার মতো এই শহর ছিল না তখন। পাহাড় জঙ্গল, বর্ষাকাল, জল জমেছে খানাখন্দে। বৃষ্টি হয়ে গেছে খানিক আগে। আকাশে মেঘ থমথম করছে, বৃষ্টি আবার হবে। একটা গুহা খুঁজে পেতে নিয়ে সেইখানে দুটিতে শুয়ে পড়ল। নাগরাজার রাজ্য আর সামান্য দূর। দেশে ঘরে প্রায় তো এসে গেল। সেই আনন্দে পুণ্ডরিকের ঘুম হচ্ছে না। গ্যাঙ্গর গ্যাং, গ্যাঙ্গর গ্যাং, ব্যাং ডাকছে এদিকে সেদিকে। লোভ সামলানো পুণ্ডরিকের দায় হয়ে উঠল। পথশ্রমে ক্লান্ত মণিমালা বিভোর হয়ে ঘুমোচ্ছে। এই সুযোগ, এই সুযোগ। চুপি চুপি উঠে গুহা থেকে বেরিয়ে ডোবার ধারে চলে এসেছে। বড় বড় কোলা ব্যাং বর্ষার জলে খলখল করছে আর গলা ফুলিয়ে ডাকছে। যাত্রা থিয়েটারের পালার শেষে রাজামন্ত্রীরা সাজঘরে এসে গোপদারি সাজ পোশাক যেমন খুলে দেয়, পুণ্ডরিকও তেমনি হাত পা মাথা একে একে দেহ থেকে খুলে ডোবার ধারে রাখল। লহমার মধ্যে সাপ হয়ে বুকে হেঁটে সস্বর করে বেড়াচ্ছে। মনের আনন্দে ছোবল মারছে জলের উপর। ব্যাং ধরে ধরে খাচ্ছে। পাতার খসখসানি হঠাৎ। ফোনা ঘুরিয়ে সাপ চেয়ে দেখল, কি সর্বনাশ, মণিমালা যে এসে গেছে। ঘুম ভেঙে গিয়ে মণিমালা দেখল পুণ্ডরিক পাশে নেই। তাকে খুঁজতে গুহা থেকে বেরিয়েছে। মানুষটা দেখতে দেখতে সাপ হয়ে গেল। সচক্ষে দেখেছে সে। ঠকঠক করে কাঁপছিল। তারপর সামলে নিয়ে মণিমালা ছুটে পালাচ্ছে। মণিমালা, মণিমালা, মানুষের মতো নাম ধরে ডাকতে ডাকতে সাপও ছুটল। বলে, কোথায় চললে তুমি? শোনো, শোনো। মণিমালা বলল, কাশি ফিরে যাচ্ছি, মা বাবার কাছে। শ্বশুরবাড়ি আমি যাব না। সাপ বলে, স্বামী ছেড়ে চলে যাবে? সে হতে পারবে না, হতে আমি দেব না। প্রতারক ভণ্ড বলে গালিগালাজ করতে করতে মণিমালা আরো জোরে ছুটল। পুণ্ডরিকও রেগেছে। এক সাপ এই মুহূর্তে সহস্র ফোনা হয়ে গেল। লেজের দিকে তত্তর করে বেড়ে যাচ্ছে, বাড়ছে, আর কুণ্ডলি পাকিয়ে ফোনা উঁচুতে উঠে যাচ্ছে। মণিমালার মাথা ছাড়িয়ে উঠে গেল, আর সেই হাজার ফোনার ফোঁসফোঁসানিতে ঝড় উঠেছে। মণিমালা ডাইনে বায়ে সামনে পিছনে যেদিকে পালাতে যায়, দেহ যথেচ্ছ লম্বা হয়ে
ফোনাগুলো সেই দিকে ঝুঁকে পথ আটকে ধরে। আতঙ্কে বিহ্বল হয়ে মণিমালা পাগলের মতো ছুটোছুটি করল খানিক, জ্ঞান হারিয়ে তারপর মাটিতে পড়ল। ছেলে হলো সেই অবস্থায়। ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই মায়ের মৃত্যু। ছেলেকে মণিমালা বুকে নিতে পারল না। সকাল হলো, মুন্ডাদের পুরুষ মেয়ের একটা দল বনের মধ্যে গাছ কাটতে এসেছে। ওয়া ওয়া করে কান্না শুনতে পায়। গিয়ে দেখে পাথরের উপর ফুটফুটে একটা বাচ্চা। প্রকাণ্ড এক অজগর সাপ ফোনা মেলে ছাতা ধরার মতো রোদ আচ্ছাদন করে আছে। সাপ দেখে তারা আর এগোয় না। সাপ হঠাৎ মানুষের ভাষায় কথা বলে উঠল, পুণ্ডরিক আমি, এই আমার ছেলে, তোমরা নিয়ে লালন পালন করো। বড় হয়ে এই ছেলে খুব প্রতাপশালী হবে, রাজা হয়ে প্রজাদের লালন পালন করবে। এই কথা বলে সাপ ছোট হতে হতে একেবারে কেঁচোর মতো হয়ে গেল, পরে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।